ফেসিবাদ কায়েম করতে গিয়ে বনে জঙ্গলে আশ্রয় নিয়েছে, খাল বিল নদী নালা দিয়ে পালিয়ে গিয়েছে। আপনারা কোন দিকে যাবেন? আমরা চাই না আপনাদের এই পরিণতি হোক। যার জন্য, যার মায়ের জন্য আমি কিডনি দিতে চাইলাম, যাকে কাঁদলাম, যার দল 30 বছরের মতো করলাম, সে আমাকে চিনে না, সে চিনে নূরের মতো কাজ করবেন না। কিছু টাকার জন্য নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছে। আল্লাহর কাছে মোনাফেকের সিল নিয়ে কোনো লাভ নেই। জামাতকে নির্মূল করা ভারতীয় এজেন্ডা, এটা অবশ্যই সত্য, এবং ভারত সবসময় চাইতো জামাতের মতো দল যেন উঠতে না পারে, তাতে সবচেয়ে বড় বিপদে পড়বে ভারত। এটা এখন রুচির দুর্ভিক্ষ চলছে। রাশেদ খানের মতন একটা টোকাই, থার্ড ক্লাস একটা লোক, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা, এটা আসলে ভাবা যায় না। 17 বছর যারা ত্যাগ তিতিক্ষা জুলুম নির্যাতন সহ্য করলো, তারা পদ পদবি পাইল না। আর কোথায় নুরা পাগলা, আর কোথায় রাশেদ খানের মতন টোকাইরা আইসা উইরা আইসা জুইরা বসলো। বিএনপিতে কি তরুণ ছাত্র মেধাবী ছাত্র নেতা নেই? ভারতকে আমরা কখনো ছাড়তে পারবো না। আমাদের প্রতিবেশী দেশ জামায়াত ইসলামী এই দেশ চালাতে পারবে, রাষ্ট্র চালাতে পারবে। এই দেশকে তো ফিলিস্তিন বানাবে যদি জামাত কখনো ওই রাজনীতি সব জায়গায় আপনারা যাওয়ার সুযোগ পায়। ভারতে বিএনপির মন্ত্রী নেতা, নতুন নতুন নেতা জন্মাইছে। আমাদের রাশেদ ভাই গণ অধিকার পরিষদ থেকে বিএনপি অধিকার পরিষদে উনি চলে আসছেন। উনি তারেক রহমানের থেকে বড় বিএনপি হয়ে গেছেন। আপনি ভাই যা শুরু করছেন, কয়দিন পর মানুষ আপনাকে 2 পায়ে হাঁটতে দেখবে না, দেখবে আপনি 4 পায়ে হাঁটতেছেন। প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলোর অধিকাংশই তারা রক্ষা করতে পারে নাই। আমরা জানি না এই প্রেসিডেন্ট চলাকালীন সময় আসলে বিদ্যুৎ থাকবে কিনা। বিগত 6 মাসের তুলনায়, অন্তর্বর্তী সরকারের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো কিভাবে খারাপ হয়েছে, এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ এটাও আমরা দেখাবো, এবং এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা জানি না এই প্রেসিডেন্ট চলাকালীন সময় আসলে বিদ্যুৎ থাকবে কিনা। 1.5 বছর বয়সী একটা বাচ্চা দল, তাদের পারফরমেন্স এত সুন্দর হতে পারে, এবং 85 বছর বয়স্ক জামাত ইসলামীর মতো একটা বৃদ্ধ দলের চাইতে কতটা স্মার্ট হতে পারে তার প্রমাণ। আসসালামু আলাইকুম দর্শক, বিডি নিউজ ভিশনের নতুন একটা নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিও শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন। তো দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমরা এই ভিডিওটিতে এমন কিছু তথ্যবহুল সংবাদ উপস্থাপনা করেছি যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো দর্শক, যারা দেশ ও দেশের বাইরে আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওটিটা কখনোই মিস করবেন না। তো আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এইরকম নিত্য নতুন গরম গরম নিউজ সবার আগে পেতে। তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে মূল ভিডিওটিতে চলে যাওয়া যাক। এইটা বা আমাদের যে এই সরকার যখন দায়িত্ব নিয়েছেন তখনও কর্মসংস্থান পরিস্থিতি বোঝার জন্য কোনো শ্রম জরিপ ছিল না, এবং এটা তো মানতে হবে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই সরকারই দায়িত্ব নিয়েছিলেন, এবং তখন যে জ্বালানি পরিস্থিতি আছে সার্বিক ভাবে এটা আমাদের উৎপাদনে একটা বড় ধরনের একটা নেতিবাচক প্রভাব পড়েছে, এবং অনেকগুলো কারখানাই এখন কিন্তু গ্যাস এবং বিদ্যুতের সমস্যায় আছে, এবং সেইটার চাপটা বাড়ছে। তো এইটা স্বাভাবিকভাবে আমরা যেই তথ্যটা দিয়েছি এটা হলো যে এখন যেটুকু শোনা যাচ্ছে, যেটুকু ক্লেম আসতেছে সেটা, কিন্তু সরকারি ভাবেও এটা আসলে দেখা উচিত। আমরা মনে করি যে আসলে কারখানার উৎপাদন পরিস্থিতি কি, নতুন যে কারখানাগুলো ছিল সেগুলোর এখন পরিস্থিতি কি, এই অর্থনৈতিক স্টক টেকিংটা দরকার। বিভিন্ন চেম্বার গুলো তাদের বক্তব্য এবং তাদের তথ্যপাত্র দিচ্ছেন, তাদের যারা মেম্বাররা আছেন তাদের কাছ থেকে নিয়ে দিচ্ছেন, সেগুলোকেও সরকার আমলে নিয়ে একটা সামগ্রিক চিত্র সামনে দিবে, এই প্রত্যাশাটা আমরা করছি। ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি হঠাৎ করে একটা অঘটন ঘটিয়ে দিয়েছে। এই অঘটনটা আমি জামাত ইসলামীর সাথে তুলনা করে আলোচনা করব। দর্শক, সত্যি ইমপ্রেসিভ। আমরা সত্যকে সত্য বলি, ভুলকে ভুল বলি, কালোকে কালো বলি, সাদাকে সাদা বলি। দর্শক, আপনি অবাক হবেন, 1.5 বছর বয়সী একটা বাচ্চা দল, তাদের পারফরমেন্স এত সুন্দর হতে পারে, এবং 85 বছর বয়স্ক জামাত ইসলামীর মতো একটা বৃদ্ধ দলের চাইতে কতটা স্মার্ট হতে পারে তার প্রমাণ। জামাতের ভাইরা আপনারা অসন্তুষ্ট হবেন, এটা আপনাদের ভালোর জন্য এই কম্পারেটিভ আলোচনা করছি। আমাদের সমস্যাটা হচ্ছে যে আমাদের দেশে যোগ্য লোকজন সৎ নয়, আর সৎ লোকজন যোগ্য নয়। ভালো লোকজনের যোগ্যতার ঘাটতি, এই ঘাটতি পূরণের উদ্দেশ্যে আমাদের আলোচনা। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। এখন এনসিপির ছেলেরা তারা বাস্তবিক পক্ষে রাজনীতিতে ভালো ফিগার, এটা আমরা বলবো না। এরা সুযোগ পেলেই বা যতটুকু পেয়েছে তাতে অনেকে দুর্নীতিতে জড়িয়েছে, নানান অনিয়মে জড়িয়েছে, রাজনৈতিক দুর্বৃত্তায়নে জড়িয়েছে, নানান অপরাধে জড়িয়েছে, ক্ষমতা ব্যবহার করে অনেকে নারীবাজিতেও জড়িয়েছে। কিন্তু এই ছেলেগুলোর যে যোগ্যতা, যে কোয়ালিটি, জামাতের মতো একটা সৎ মানুষের দল, আর জামাত বাদে অন্য হুজুরদের কথা, অন্য ইসলামপন্থী দলের কথা বাদই দিলাম, তারা এনসিপির চাইতে অনেক পিছিয়ে আছে। আপনি দেখবেন, এখন দেখেন সরকার, বিএনপি সরকারের 180 দিন উপলক্ষে সরকারও নানানভাবে এটা উদযাপন করছে, পর্যালোচনা করছে। আর বিরোধী দল হিসাবে স্বাভাবিকভাবেই 180 দিনের পর্যালোচনা করতে হবে, বিশেষ করে ব্যর্থতাগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে, এবং সরকারের চোখে আঙুল দিয়ে দেখাতে হবে। বিশেষ করে বিরোধী দলকে বলা হয় সরকারি দলের আয়না, দর্পণ।
বিরোধী দলের সমালোচনার মধ্যে তারা নিজেদেরকে দেখতে পাবে। সে অর্থে এনসিপির আগে জামাত ইসলামী 180 দিনের উপর সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে আমি বক্তব্য দিয়েছি। হ্যাঁ, বিএনপি সরকারের ব্যর্থতাগুলো জামাতে তুলে ধরতে পেরেছে, কিন্তু আপনি যদি জামাতেরটা এবং এনসিপিটা আলাদা আলাদাভাবে দেখেন, জামাতও কয়েকদিন আগে বিএনপি সরকার 180 দিনের ব্যর্থতা নিয়ে সংবাদ সম্মেলন করেছে, এনসিপিও এখন করেছে, যদিও জামাত এনসিপি জোট, আবার জোটগতভাবেও করেছে। কিন্তু এনসিপি এত সুন্দরভাবে স্মার্টলি, সুপার স্মার্টলি বিএনপির 180 দিনের ব্যর্থতা তুলে ধরতে পারবে, এটা জামাতও বুঝে নেই। জামাতও ইমপ্রেস যে কাজটা করলো কি অসাধারণ কাজ, এবং চারদিকে এই কাজটা নিয়ে তোলপাড়, সবাই প্রশংসা করছে, সিভিল সোসাইটির লোকজন সবাই দেখছে, বলছে যে অসাধারণ কাজ করেছে তারা। দেখেন, জামাত সংবাদ সম্মেলন করে লিখিত যে বক্তব্য গোলাম পরোয়ার পাঠ করেছেন এবং সেই লিখিত বক্তব্যের পিডিএফ সাংবাদিকদের কাছে দিয়েছেন এবং তাদের ফেসবুক পেজে বা তাদের মিডিয়াগুলোতে আপলোড করেছে, যা সোজা সাপটা ডেসক্রিপটিভ একটা লেখা, বর্ণনা। মানে আমি যদি তুলনা করি, আর এনসিপিটা যদি একটু দেখেন, এই দুই দলের পেজে যে দেখবেন, এনসিপি ছোট ছোট স্লাইড তৈরি করেছে, কালারফুল স্লাইড, এমন ভাবে কালার করেছে, এমন ফন্টে লিখেছে, একজন সাধারণ রিক্সা চালক, ভ্যান চালক যে বাংলা পড়তে পারে, সেও খুব সহজে কোনো কষ্ট করা ছাড়া, জুম করা ছাড়া 180 দিনে বিএনপি সরকারের ব্যর্থতাগুলো এনসিপির এই ফটোকার্ড দেখে পড়তে পারবে এবং ক্লিয়ার একটা ধারণা পাবে, এমনকি তথ্য উপাত্ত ভিত্তিক। আর জামাতেরটা যদি আপনি পড়েন, আপনাকে জুম করেও আপনি ঠিকভাবে পড়তে পারবেন না, অত পড়ার ধৈর্য কারণে। ফটোকার্ডে কিছু সুন্দর সুন্দর পয়েন্ট, এটা মানুষ পড়তে পারে, সামনে বলে দেখে পড়ে, কিন্তু জামাতের যে বিশাল রচনা, ভালো কথা লিখেছে 8টা পয়েন্ট, বাট ওগুলো পড়ার ধৈর্য মানুষের নাই। এই বিষয়টা হচ্ছে এরকম, পরীক্ষা খাতায় অনেকেই লেখে, কেউ পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেও ভালো নাম্বার পায় না, আর কেউ অল্প লিখেও নাম্বার পায়। তো যে ভালো স্টুডেন্ট সে কি করে, সে চমৎকার ভাবে লেখে, মূল পয়েন্টগুলো একটু হিন্ট সহ লিখে, একটু কালার করে, আবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন থাকে, গ্রাফ চার্ট দিয়ে তার উত্তরপত্র আরো বেশি সমৃদ্ধ করে। এগুলো দেখে পরীক্ষক ইমপ্রেসড হন এবং তাকে একদম ফুল মার্কস দেন। তো এনসিপি, আমি যদি জামাতেরটা একটা স্ক্রিপ্ট হিসেবে ধরি, পরীক্ষার 100 মার্ক, সরকার 180 দিনের পর্যালোচনা, আর এনসিপিটা যদি ধরি, এনসিপিকে এখানে 100-তে 100 দিব, আর জামাত 100-তে 70 পেয়েছে। এখন এনসিপির মতো একটা 1.5 বছর বয়সী বাচ্চা দল জামাতের সাথে এত উপরে উঠে যাবে, জামাত কেন এনসিপির মতো এরকম সুন্দরভাবে করতে পারলো না? এনসিপি কত সুন্দর করেছে দেখেন, এনসিপির পর্যালোচনা, বিএনপি সরকারের 180 দিনের যত ব্যর্থতা, তারা এখানে মোট 10টা পয়েন্ট দিয়েছে, আর জামাত 8টা পয়েন্ট দিয়েছিল। অর্থনৈতিক অব্যবস্থাপনা ও জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট ও রেকর্ড লোডশেডিং, অত্যাবশ্যকীয় ঔষধের মূল্য নির্ধারণ নীতি বাতিল ও হাম ব্যবস্থাপনা ব্যর্থতা, ব্যাংক দখল ও বাজার সিন্ডিকেট, বিরোধী দলের উপর দমনপীড়ন ও মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, গণভোটের গণনা উপেক্ষা করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করা, প্রাতিষ্ঠানিক দলীয়করণ ও নিয়োগ বাণিজ্য, গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে দুর্বল আইন প্রণয়ন, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দখল ও চাঁদাবাজি, শিক্ষাঙ্গনে সরকারদলীয় ছাত্র সংগঠনের সন্ত্রাস, জুলাই আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে গাফিলতি, দ্বিধান্বিত পররাষ্ট্রনীতি। তো এগুলো আবার প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে একদম পয়েন্ট টু পয়েন্ট করে স্লাইডের মতো একদম নিউমেরিক ডেটা দিয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে গ্রাফ চার্টও দিয়েছে, একদম সংখ্যা সহ অসাধারণ একটা প্রেজেন্টেশন, উত্তরপত্র, যেটা 100-তে 100 দিব। আর জামাতেরটা গড়পড়টা এভারেজ স্টুডেন্ট, আর এটা হচ্ছে একদম ফার্স্ট ক্লাস ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। শুধু এটা টক শোতে যদি দেখেন, জামাতের মতো একটা পুরনো 80 বছর বয়স্ক দল এখন পর্যন্ত জামাতের ভালো টক শো করতে পারে, এরকম কতজন ফিগার পাবেন? এনসিপির নেতাদের মধ্যে, আমি পন্থী বা অ্যাক্টিভিস্ট এদের কথা বলছি না, নেতাদের মধ্যে নেতা হিসেবে এনসিপিতে একদম ফার্স্ট ক্লাস টক শোতে ফাটিয়ে দিতে পারে এরকম কমপক্ষে 5-7 জন পারফর্মার আছে, যেমন সাইদ মোস্তাফিজ আছে, সরওয়ার তুষার, শারজিস আলম, এরকম আরো আছেন, আমি কয়েকজনের নাম বললাম। আর এর তুলনায় জামাতে দেখেন, জামাত নেতাদের মধ্যে খুব ভালো টক শো করতে পারেন শুধু শিশির মনির, আরো অনেকে আছে ভালো পারফর্ম করেন, শারীর কবি, কবি আলমামুন আছে, তারা দেখো জামাত নেতা না, তারা জামাত পন্থী। তা সরাসরি নেতাদের টক শো যোগ্যতা, কথা বলার যোগ্যতা, বক্তব্য দেওয়ার যোগ্যতা, বক্তা 80 বছর বয়স্ক জামাতের মতো একটা দলের চাইতে এনসিপির নেতাদের বক্তব্য দেওয়ার স্টাইল এবং টক শোতে পারফরমেন্স অনেক অনেক ভালো। এখন এটা কেন জামাত পিছিয়ে? এছাড়া জামাত এই এনসিপির যে 180 দিনের পর্যালোচনা, এটা একটা রিসার্চ পেপার, একটা থিসিস পেপারের মতো তারা পাবলিশ করেছে, আর জামাতের একটা গড়পড়তা একটা লেখা। বিএনপি সরকার 180 দিন পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে পুরনো রাজনীতিতে প্রত্যাবর্তন, অব্যবস্থাপনা, অদক্ষতা, পরিকল্পনা, এটা একদম শিরোনাম থেকে শুরু করে কোনটা বড় দিতে হবে, কোনটা ছোট করে দিতে হবে, সবকিছু এক কথায় অসাধারণ। পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটি এনসিপি, জামাতের এরকম কোনো উপকমিটি নাই। এবং এখানে সারসংক্ষেপ, মানে আমরা যেরকম থিসিসে অ্যাবস্ট্রাক্ট লিখি, তারপরে কনক্লুশন, এবং এর মধ্যে গ্রাফ চার্ট থেকে শুরু করে নিউমেরিক্যাল ডেটা সব আছে, একদম কমপ্লিট একটা থিসিস, একটা রিসার্চ পেপার। একটা রাজনৈতিক দলের এটা সত্যি অসাধারণ একটা কর্ম। তো দর্শক, জামাতের তুলনায় যেটা অনেক অনেক গুণ ভালো। এখন জামাত কেন এনসিপির মতো এত ভালো পারে না? জামাত থেকে যোগ্য লোক নাই, জামাতে এনসিপির থেকে 1000 গুণ যোগ্য লোক আছে। শিবিরের ছেলেরা এনসিপির এই পলিসি রিসার্চ টিমের যারা আছে তাদেরকে সকাল সন্ধ্যা পড়াতে পারে। জামাতপন্থী পৃথিবীর প্রথম সারি বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড থেকে শুরু করে পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়ে জামাতপন্থী টিচার আছে। কিন্তু সমস্যা হচ্ছে জামাতের সাংগঠনিক কাঠামোর কারণে যোগ্য লোকদের কাজে লাগাতে পারে না। এনসিপি যে কাজটা করেছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতারা এর চেয়ে ভালো কাজ করতে পারবে বা এরকম কাজ করতে পারবে, কিন্তু জামাত পারে না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতারা জামাতের ওই ল্যাপটপ নিয়ে বসে ওই কাজ করবে, ওই টেবিলে বসতে হলে তাদের 65 বছর বয়স হওয়া লাগবে।
যার ফলে যোগ্য লোকজন আসতে পারে না। দেখেন না, জামাতের সবচেয়ে মেধাবী একজন নেতা তিনি কি একটা তথ্য দিয়ে দিলেন গুম সম্পর্কে, উদ্ভট তথ্য, যে গত 6 মাসে 500 কতজন গুম হয়েছে, কোথায় পেলেন? এই হচ্ছে অবস্থা। এনসিপির ছেলে এরকম কোনো উদ্ভট কথা বলেছে দেখাতে পারবেন না। জামাতের যোগ্যতার সংকট মূলত যোগ্য লোক আছে কিন্তু সেটা কাজে লাগাতে পারে না, জায়গা মতো নিতে পারে না। কারণ সাংগঠনিক যে স্তর বিন্যাস, তার ফলে ওই জায়গা মতো যেতে যে সময় লাগে ততদিন এই যোগ্য লোকগুলো সেখানে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে। যার ফলে জামাতের যে কোনো কাজ, আমি তো অনেক আগে থেকে এগুলো সমালোচনা করে আসছি, জামাতের একটা প্রেস রিলিজে বানান ভুল থাকে। একটা দরখাস্ত এই আওয়ামী লীগ আমলে মাঝে মাঝে বিভিন্ন পুলিশ কমিশনারের কাছে দরখাস্ত দিতে হতো সমাবেশ মানববন্ধনের অনুমতির জন্য। সেই দরখাস্ত আবার গণমাধ্যমে পাঠাতো। সেই দরখাস্তের ফর্মেট ঠিক থাকতো না, বানান ঠিক থাকতো না, কিছু না। এর মানে একটা দরখাস্ত ঠিকভাবে লিখতে পারে না। বুঝেন যে একটা 85 বছর বয়স্ক রাজনৈতিক দল, এটা নিয়ে আমি সমালোচনা করতাম, অনেকে আবার রাগ হতো, ভাই এটা আবার ভালো লাগে। এই রাগই হতে পারবেন, বলতে পারবেন যেটা ভালো লাগবে, কিন্তু কোয়ালিটি অর্জন করতে পারবেন না। এই জন্য জামাতে ভয়াবহ অযোগ্যতা, তাদের পারফরমেন্স, বিশেষ করে বক্তা সংকট। একসময় আমরা ছোটকালে শুনতাম জামাত শিবির মানে হিট বক্তা, অথচ দেখতে পাচ্ছি জামাতের চাইতে অনেক ভালো বক্তা এনসিপিতে আছে। জামাতের নেতারা এখন বক্তব্য দিতে পারে না। জামাতের এমন কোনো নেতা নাই যার বক্তব্য শুনলে মন চায় যে বক্তব্য শুনি। একমাত্র শিশির মনের আইনি আলোচনা, এটা শুনলে মন চায় যে শুনি। আর কারো বক্তব্য শুনতে আমার ভালো লাগে না। আলেমদের মধ্যে এখন এসেছে আলী হাসান ওসামা, যার বক্তব্য শুনলে মন চায় যে শুনি। তো জামাতকে ঘাটতি পূরণ করতে হবে, এনসিপিকে দেখে শিক্ষা নিতে হবে যে আপনি যোগ্য লোককে 65 বছর ঘুরিয়ে তারপরে চেয়ারে বসতে দিবেন। এর মধ্যে তো কেলাফতে, এর মধ্যে তো আপনাকে সারপাস করে এনসিপি ক্ষমতায় চলে আসবে, এর মধ্যে তো বিশ্ব বাস্তবতা উল্টে যাবে, আপনার ক্ষমতা আসার ম্যাচ শেষ হয়ে যাবে। এই জন্য ক্ষমতা কেন্দ্রিক গণতান্ত্রিক রাজনীতি করতে চাইলে যোগ্য লোককে যথাযথ সময় সঠিক সময় জায়গা মতো বসাতে হবে। এত স্ট্রাটিফিকেশনের মাধ্যমে আপনি যুদ্ধ বা বিপ্লব বা হামাস টাইপের সংগঠন করতে পারবেন, কিন্তু নির্বাচনে জিতে ক্ষমতা আসতে পারবেন না। এই জন্য জামাতকে সংস্কার করে জামাতকে একটা যোগ্য দল হিসেবে গড়ে তুলতে হবে, আমরা এই আহ্বান জানাচ্ছি। কেন মানে সে বিএনপি হলে আমার কোনো সমস্যা নেই, আগে সেটা বলে নিই, যে কেউ বিএনপি হইতে পারে, যে কেউ জামাত হইতে পারে, ওগুলো আমার কোনো ব্যাপার না। জাস্ট মানে আমি আমার যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা সূচনাতে এই কথাটুকু বললাম। এখন সে নিজে বিএনপি সেজে তারপরে বিএনপির মতো, বিএনপির নেতার মতো কেন কথা বলছে, সেটা হচ্ছে আমার আলোচনার মূল বিষয়। এখানে রাজনীতিটা আসলে কোনো বিষয় না, মানুষ সেবা, তারপরে দেশের জন্য জীবন দেয়া, এগুলো কোনো বিষয় না। পকেটে টাকা আসবে, আমি আসছি, টাকা না আসলে নাই। এর আগে বিকাশে এই নুরু আর রাশেদ, এই দুইজন মিলে যে পরিমাণে টাকা পয়সা তারা কামিয়েছে, মানুষ তাদেরকে অঢেল দুহাত ভরে তারপরে এই দেশের মানুষ তাদেরকে ভালোবাসা দিয়েছে, টাকা দিয়েছে, দুইটাই দিয়েছে। কিন্তু সেই বিকাশের টাকা দিয়ে তারা কি করেছে এবং তার পরবর্তীতে গেল 2 বছরে তারা ফুলে ফেপে কি পরিমাণে টাকার মালিক হয়েছে, তার একটা ছোট্ট নিদর্শন, উদাহরণ আপনাদেরকে আজকে দেখিয়ে যাচ্ছে। আমার হাতে বেশ কিছু ডকুমেন্টস এসেছে বিকাশ রাশেদের স্ত্রীর নামে, তার কয়েকটি আপনার স্ট্যাম্প। সেখানে দেখা যাচ্ছে যে রাশেদের স্ত্রী তিনি বিভিন্ন মানুষকে টাকা সুদে লোন দিচ্ছেন। ধরেন এই যে ইউনুস, আওয়ামী লীগের লোকজন তারা ভালোবেসে বলে সুদা নিউজ, না সুদা নিউজ না কি বলে, সুধি নিউজে ধরেন বাংলাদেশে সে গিয়েছে, বাংলাদেশে সে তো কোনো ভালো জিনিস শিখাই দিয়ে আসে না। ধরেন পৃথিবীর বাইরে বিভিন্ন দেশে কি আছে, সুন্দর সুন্দর ট্রাফিক ব্যবস্থা আছে, দুর্নীতিমুক্ত সামাজিক রাষ্ট্র কাঠামো আছে, তারপর আইনের রাষ্ট্রীয় কাঠামো আছে। এই যে এগুলো সে শিখায় নেই, সে বাংলাদেশে গিয়ে সে শিখিয়ে এসেছে হচ্ছে মহিলাদেরকে ন্যাংটা হয়ে রাস্তায় গিয়ে তার করতে হবে, তার অফিসের মেম্বার হইতে হবে, এরপরে তিনি সুদে টাকা দিবেন, সেই সুদের টাকা ফেরত দিতে না পারলে আবার জামাইয়ের লুঙ্গি মুঙ্গি সব খুলে নিয়ে যাবে। এইটাই সুদি ইউনুস আমাদেরকে শিখিয়েছে। তো সুদি ইউনুস থেকে এই রাশেদ, তারপরে বিকাশ নুর কয়েকদিন আগে হুট করে সুদি ইউনুসের প্রোফাইল পিকচার থেকে সরাই দিল। তার আগে প্রোফাইল পিকচার ছিল এই সুদি ইউনুসের সাথে তার ছবি, সরাই দিয়ে তার কয়েক ঘন্টার মাঝে এসে সুদি ইউনুসের বিরুদ্ধে পোস্ট করলো। তো এগুলো তাদের মূলত সবই স্ট্যান্ডবাজি, সব মানে যখন যার কাছ থেকে সুবিধা। এখন ধরেন সে তারেক রহমানকে আমি গ্যারান্টি দিলাম, আমি বেঁচে থাকি আর মারা যাই, আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম, এই নুরু, এই রাশেদ বিএনপির কাছ থেকে যেদিন সুবিধা পাবে না, সেদিন বিশাল বড় রাজনৈতিক নেতা হয়ে আবার শেখ মুজিবের মতো ভাজা ঘিয়ের গলায় ভাষণ দিবে, বলে দিলাম, লিখে রাখেন। তো আজকে তারা সুদি ইউনুসের কাছ থেকে যে সুদের ব্যবসা কারবার শিখেছে, সেটা দিয়ে কি করছে আপনাদেরকে সেটা একটু দেখাই। আচ্ছা, আমার কাছে আসা যেই নথিগুলো এসেছে, সেখানে একটা স্ট্যাম্প, সেই স্ট্যাম্পটা 8/3/2025, অর্থাৎ 24-এর পলাতক হাসিনার পালিয়ে যাওয়ার পরে যে টাকা পয়সা কামিয়েছে তারপর থেকেই শুরু করেছে আর কি। আচ্ছা, এখানে প্রথম পক্ষ রাবেয়া আক্তার আলো, পিতা মোহাম্মদ আলম, ঠিকানা 5-3 ক ভাসানটেক, পশ্চিম ভাসানটেক, ঢাকা ক্যান্টনমেন্ট, রাশেদের বাসার ঠিকানা 1206 কাফরুল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা। পেশা ব্যবসা, রাশেদের পর পেশা ব্যবসা,
বুঝছেন তো কি ব্যবসা করে আল্লাহ জানে। তো ধর্ম ইসলাম, স্বাধীনতা, বাংলাদেশি ভোটার আইডি কার্ড, ব্লা 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 ব্লা, সেটা না বললাম। এটা প্রথম পক্ষ। দ্বিতীয় পক্ষ হচ্ছে মোসাম্মদ হেলেনা আক্তার নামে একজনকে লোন দিয়েছেন, সুদের টাকা লাগাচ্ছেন, সেখানে শুরু করছেন। দেখেন মানে সুদারু হইল ইমানদার আছে। মহান আল্লাহকে স্মরণ করিয়া এই চুক্তিপত্র আরম্ভ করিতেছি। আমি দ্বিতীয় পক্ষ গ্রহীতা। প্রথম পক্ষ রাবেয়া আক্তার আলো হইতে 5 লক্ষ টাকা ঋণ হিসেবে গ্রহণ করি। তাতে উল্লেখ থাকে দ্বিতীয় পক্ষকে আমি প্রতি মাসে 4% লভ্যাংশ হিসেবে দিব। আচ্ছা, শর্তাবলী: ঋণের টাকা গ্রহণ করে 8/3/2025 তারিখে প্রথম পক্ষ 4% লাভে প্রতি মাসে 20 লাখ। আরে এই শালা ব্যবসা দেখছেন, 5 লাখে প্রতি মাসে 20,000 টাকা করে রাশেদের বউয়ের ব্যবসা। দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে সিকিউরিটির জন্য একখানা ব্যাংক চেক প্রদান করিবেন, যা প্রথম পক্ষ যে কোনো সময় উত্তোলন করিতে পারিবেন। প্রথম পক্ষের টাকা প্রয়োজন হলে দ্বিতীয় পক্ষকে 3 মাস পূর্বে জানাতে হবে। লভ্যাংশ 4%, 20,000 টাকা প্রতি মাসে দ্বিতীয় পক্ষকে প্রদান করিবেন। যদি কোনো দুর্ঘটনায় দ্বিতীয় পক্ষের মৃত্যু হয়, তার অবর্তমানে চুক্তির সমস্ত টাকা তার ওয়ারিশগণের উপর বর্তাইবে, ও যদি কোনো দুর্ঘটনায় প্রথম পক্ষের মৃত্যু হয়, তার অবর্তমানে চুক্তির সমস্ত টাকা তার ওয়ারিশগণ বুঝিয়া পাইবেন। মানে মরার আগে তো সুদ খাবেই, মরার পরে ওর বউ পোলাপান বাচ্চা যারা থাকবে জীবিত, এদেরকেও সুদের মধ্যে দিয়া যাইতেছে, ওরা সুদ খায়া তারপরে দোয়া করবে এর জন্য। উপরোক্ত চুক্তির বরখেলাপ হইলে প্রথম পক্ষ রাবেয়া আক্তার আলো চলমান আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়ার ক্ষমতা রাখে। তো এখানে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখানো হলো। এই যে রাশেদের যে আপনার ব্যক্তিগত তথ্য, তো এগুলো সবগুলো সোশ্যাল মিডিয়াতে দেখানো ঠিক না। তবে এটার মানে মূল ইয়ে হয়েছে যে তার যে তথ্য বিবরণী, যেটা আপনার আয়কর রিটার্ন এবং ভোটার বা ইয়ের সময়, নির্বাচনী হলফনামার সময় যেসব তথ্য দিয়েছিল, সেখানে সে বলেছে যে সে হচ্ছে ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, বিকাশ ব্যবসা বুঝছেন। আর হইল গিয়া তিনি আগে ছাত্র ছিলেন। তার বউয়ের ব্যাপারে দেওয়া হয়েছে, তার বউ এখন গৃহিণী, আগে ছিল ছাত্রী। তো কয়দিন আগে তুমি দিলা তোমার বউ গৃহিণী, আবার এখন ওইখানে লিখছো যে ব্যবসা। আবার ব্যবসা, সে কি ব্যবসা? নিচতলা ভাড়া দেওয়ার, উপরতলা বড় করার ব্যবসা। সেই ব্যবসায় মানুষকে লোন দিচ্ছে, এবং এরকম লোন দেওয়ার মানে প্রমাণ একটা দুইটা না, অনেকগুলো। তো ধরেন এই হচ্ছে রাজনীতি। এই রাজনীতিবিদদের ব্যাপারে আপনাদের সবসময় সজাগ থাকতে হবে। কারণ হইলো এদেরকে আপনারা উপরে তুলেছেন, আমরাও তুলেছি, এর দায় আমাদেরও আছে, আমরা বুঝতে পারিনি। আমাদেরও এক সময় তারা এখন আমাদেরকে, আমরা নাকি ইউটিউবার, আমরা হচ্ছে, আমাদেরকে সাংবাদিক বলতে লজ্জা লাগে বুঝছেন। তো ওর বাপ যখন ওর কেউ ছিল না, তো তখন ওর বাপেরা ছিল, এই বাপেরা ওদেরকে উঠাইছে। তো যাই হোক, এদের ব্যাপারে আমাদের ভবিষ্যতে সাবধান থাকতে হবে। এরা আমাদের আবেগ নিয়ে খেলা করে তারপরে তারা আমাদের এই দেশের সাথে বেইমানি করে, আমাদের যেই আবেগ, সেই আবেগের সাথে তারা বেইমানি করে। তো তাদের ব্যাপারে খুব বিশাল আকারে কিছু বলার মতো এরকম কোনো ফিগার তারা এখনো হয়নি। তবে আজকে যেটুকু দিলাম, এটা জাস্ট ছোট্ট একটা জিনিস, এটা কোনো আমার কোনো অনুসন্ধান না, কোনো কিছুই না। মূল যে অনুসন্ধান, নুরুকে নিয়ে সামনে আজকে খুব ছোট লেভেলের একজন কথিত রাজনৈতিক বিকাশ এজেন্টকে নিয়ে কথা বলবো। তো তিনি সম্প্রতি তার কিছু বক্তব্য আমার চোখে পড়েছে। তিনি আসলে বিশেষ করে নিজেকে বিএনপি সাজানোর অনেক চেষ্টা করছেন। তো আপনি যদি নিজে বিএনপি হন বা জামাতি হন, কিছু একটা, তাহলে তার আপনার এই গণ অধিকার পরিষদ বলে আলাদা কোনো বিকাশ এজেন্টের দোকান খোলার দরকার ছিল না, তাই না? তখনই তো এখন কেন বিকাশ, মানে সে বিএনপি হলে আমার কোনো সমস্যা নেই, আগে সেটা বলে নেই। যে কেউ বিএনপি হইতে পারে, যে কেউ জামাত হইতে পারে, ওগুলো আমার কোনো ব্যাপার না। জাস্ট মানে আমি আমার যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা সূচনাতে এই কথাটুকু বললাম। এখন সে নিজে বিএনপি সেজে তারপরে বিএনপির মতো, বিএনপির নেতার মতো কেন কথা বলছে, সেটা হচ্ছে আমার আলোচনার মূল বিষয়। এখানে রাজনীতিটা আসলে কোনো বিষয় না। মানুষ সেবা, তারপরে দেশের জন্য জীবন দেয়া, এগুলো কোনো বিষয় না। পকেটে টাকা আসবে, আমি আসছি, টাকা না আসলে নাই। এর আগে বিকাশে এই নুরু আর রাশেদ, এই দুইজন মিলে যে পরিমাণে টাকা পয়সা তারা কামিয়েছে, মানুষ তাদেরকে অঢেল দুহাত ভরে তারপর এই দেশের মানুষ তাদেরকে ভালোবাসা দিয়েছে, টাকা দিয়েছে, দুইটাই দিয়েছে। কিন্তু সেই বিকাশের টাকা দিয়ে তারা কি করেছে, এবং তার পরবর্তীতে গেল 2 বছরে তারা ফুলে ফেপে কি পরিমাণে টাকার মালিক হয়েছে, তার একটা ছোট্ট নিদর্শন, উদাহরণ আপনাদেরকে আজকে দেখিয়ে যাচ্ছে। আমার হাতে বেশ কিছু ডকুমেন্টস এসেছে বিকাশ রাশেদের স্ত্রীর নামে, তার কয়েকটি আপনার স্ট্যাম্প, সেখানে
দেখা যাচ্ছে যে রাশেদের স্ত্রী দর্শক, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন করে নিউজ নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।